তোমাতেই আসক্ত পর্ব 16। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুর এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্যে দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। চেকিংয়ের ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মেলে যায়। কিন্তু হায় হায়, কোনো পরী তো দূর, একটা মেয়েকেও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরে সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবে তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে, কী রে ভাই, মেয়ে দেখছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো, সিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাদ পাশ থেকে বলে ওঠে, রাইট, মেয়েদের ম্যানেজ করার এবিলিটি সিয়ামের নেই। তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে, দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি মেয়ে ডিজার্ভ করি না, পরি ডিজার্ভ করি। ইভান বলে, ভাই, তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না, পরি তাকাবে তোর পানে? রাগ করতে কেউ করতে পারে না সিয়াম, আসলেই তাই। তার পানে কোনো মেয়েই তাকায় না, পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলে সিয়াম, অসহায় স্বরে বলে, ভাই, ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নেব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে, ভাই, আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথেই বিয়ে দিয়ে দেব, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয়। একটুখানি ব্যথা পায়ে। মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলিখানা মাঝারি বয়সী একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে। সে সরিতে আদ্রিতার মন গললেও আবরারের গলে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিটাতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সেই ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলে। এখানেই শেষ নয়, উল্টে পড়া ট্রলিটাকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরা তাসনিনের বাহু ধরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? আবরার জবাব দেয় না, ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কান থেকে। তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটার পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল, খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে, 2 হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে এই দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে শালা, ঘরে তুই নিজেই আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিয়েছিস, আর বাইরে সামান্য গাছের সাথে গুতক লাগায় গোটা দুনিয়ার সকল গাছকেই উপড়ে ফেলবি? ভাই, তুই সাইকো না, তুই হলি গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম, নিজে মারলে আদর, অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু, তোমার তুলনা নেই, তুমি বিশ্বসেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক সিয়াম, তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে আবরার। অতঃপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খোলে। পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আদ্রিতা
চটজলদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠোয় করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলে হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুখানা লাম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ির থেকে চাবি নিয়ে ওকে ইউ ক্যান গো বলতেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনো দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সে গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, হেই দাঁড়িয়ে আছো কেন, এসো। আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথাও বলতে ইচ্ছে করছে না। যে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দেবে আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যে মারিনা বে স্যান্ডস এর অন্যতম। এটা সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেলের হিসেবে পরিচিত। মারিনা বে স্যান্ডস হোটেলটির 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটা বিশাল সুইমিং পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়, সিট বেল্ট খুলে ফেলে। তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখপানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পল্লব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়, তার আগে আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে, মুখ গুজে ফিসফিস করে বলে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি। আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগে আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট। তারপর পকেট হাতড়ে ফোন বের করে, গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট ব্যাগ নিয়ে নেয় এবং তার থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নম্বরে, বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো কুইক বলেই কল কেটে দেয়। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পর আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনেই পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা, আবরার লাভ আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সবসময় ভোলা ভালা ছেলেদেরই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার আর আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা।
মারিনা বে স্যান্ডস হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষেই রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষে বিশেষত রয়েছে এই কক্ষ সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বললে ভুল হবে। বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি ফুলশয্যা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে বাসর শেষে এখানেই গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনি দেওয়া লোকেশনে চলে গেছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে একসঙ্গে পাঠিয়ে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতার এইসব কিছুই জানে না। টনির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশের কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, শি ইজ মাই ওয়াইফ, দেখে রাখবেন, বলে বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগও পায় না। গাল ফুলিয়ে আবরারে চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পা জোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আবরার তাসনিন যে, বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশে একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তেই একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখে বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারো সাহায্য চাইতে থাকে। টনি ভড়কায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত থেকে ফসকে পড়ে গেছে ফ্লোরে। বাকি গার্ডগুলো অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসেছ আবরার তাসনিন? আমি চাইলে মেরে তোমাকে পুঁতে ফেলে দিতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতিমধ্যে তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা বেশ ভালো করেই জানে সে। তাই নতস্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যে তাকাবে তারই চোখ তুলে ফেলবে? ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিন। হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরও না, সে তোমার উপযুক্ত নয়। আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝেই আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যে তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলা কতই না ফন্দি এঁটেছিল।
জাল দলিল বানিয়ে এনেছিল। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নেবে আবরারের থেকে, তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে, অথচ আবরার তাসনিনের মুখ দেখে প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝে আবরার বলে ওঠে, সিঙ্গাপুরে তুই আমায় আনিসনি, আমি এনেছি তোকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনির নয়। নিজের বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজীর অভাব রয়েছে, অনেক খুঁজেও একটা হুজুর পাওয়া গেছে। তাকে তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবেই নিজের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনও ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষ ঢুকেই বড় বড় নয়নে চারপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে, হুজুরকে সোফায় বসায়। আবরার ভ্রু বেঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি, কোনো প্রিপারেশন ছাড়া? ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো, পরার সময় দেবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে, শার্টের দুখানা বোতাম খুলে সোফায় গা এলিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল, শুকনো ঢোক গেলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা কাবিন কত লিখব রে? 10 কোটি, 20 কোটি, না 30 কোটি? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন? কি লিখব আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহাবিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল, তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। আবরার, কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে, ও যদি কখনো বিচ্ছেদ চাইতো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। চলবে।